এবং একটা খাতায় সই করতে বলে। কেন সই করছি, কি সই করছি তা কিছুই জানি না। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর সে আর সব কয়েকটা ছেলে এসে আমাকে অভিনন্দন জানাচ্ছে। আমি কিছুই বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে রইলাম। এরপর বলল, চলো। আমি উঠলাম এবং কিছুক্ষণ পরেই একটা ছেলে আমাকে ভাবি বলে ডাকতে লাগলো। আমি তো আঁতকে উঠলাম, জোরে ধমক লাগালাম, বললাম, এসব কি বলছেন? আর তার দিকে তাকিয়ে আমাদের জীবন কথা। গল্পের নাম মেমাস। আমি তখন ক্লাস 10-এর ছাত্রী। ভালো ছাত্রী হিসেবে স্কুলে ও পাড়ায় আমার খুব ভালো সুনাম। তাছাড়া আমার বাবাকে এক নামে এলাকাতে সবাই চেনে। সেই সূত্রে আমি আরো বেশি পরিচিত। তখন থেকেই ছেলেরা প্রতিদিন 2 থেকে 3টা চিঠি দিত আমাকে। ধরেও দেখতাম না এগুলো। এভাবে কিছুদিন যাওয়ার পর আমাদের পাশের বাসার এক ছেলে আমার কাছে এসে বলল, আমাকে কিছু অঙ্ক বুঝিয়ে দেবে, আমি অঙ্কে খুব কাঁচা। তাছাড়া আমরা গরিব মানুষ, প্রাইভেট পড়ার মতো টাকাও আমাদের নেই। তুমি যদি দয়া করো তাহলে আমি প্রতিদিন এসে 2-1টা অঙ্ক বুঝে গেলে আমার খুবই উপকার হবে। আসলে স্কুলে কোনো ছেলে বা মেয়ে অঙ্ক বুঝতে চাইলে তাকে বুঝিয়ে দিতাম, তাই তার কথা না রেখে পারলাম না। তাছাড়া গরিব কথাটি আমার হৃদয়ে খুবই আঘাত করল। পরদিন থেকে যথারীতি সে অঙ্ক কষতে আসে আমার কাছে। আমার মা কিছু বলতেন না। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন বিকেলে সে আর তার এক চাচাতো ভাই সোহেল ক্যামেরা নিয়ে আমাদের বাসায় আসে এবং এক সময় আমার একটা ছবি তোলার কথা বলে। আমি ভাবলাম ঠিক আছে, তোলো। সে ক্যামেরাটা চাচাতো ভাইয়ের কাছে দিয়ে আমার ছবি তুলতে বলল। তার চাচাতো ভাই সোহেল আমার ছবি তুলতে লাগলো। বেশ কয়েকটা ছবি তোলার পর যখন বলল হ্যাঁ তোলা হয়েছে, তখন দেখলাম সে আমার পেছন থেকে বের হচ্ছে। ভাবলাম হয়তো খাটের উপর বসেছিল। এরপর থেকে আমার কাছে আর পড়তে আসতো না। এভাবে কিছুদিন গেলে বড় খামের মধ্যে সব কয়টা ছবি ও দীর্ঘ 8 পৃষ্ঠার এক চিঠি পাঠালো আমার কাছে। ছবিগুলো খুলে দেখার পর মাথা আমার ঘুরে যাচ্ছিল। মনে হচ্ছিল আকাশ ও মাটি দুই আমাকে একসঙ্গে চাপ দিচ্ছে। হায় আল্লাহ, সব ছবিতে সে আমার সঙ্গে। তাছাড়া এত ঘন হয়ে দাঁড়ানো যুগল ছবি। এরপর সব বুঝতে পারলাম যে তারা আগে থেকেই এই ফন্দি করে আমার পেছনে দাঁড়িয়েছিল যাতে একসঙ্গে ছবি আসে এবং চিঠিতে লিখেছে, এই ছবি আমি সবাইকে দেখিয়ে বলবো যে তুমি আমাকে ভালোবাসো। আর সব নেগেটিভ তুমি পাবে যদি আমার সঙ্গে মে মাসের 8 তারিখে 10টার সময় বটতলা বাস স্ট্যান্ডে দেখা করো। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the.1111@gmail.com। আমি এই কথা কাউকে বলতে পারিনি। স্বভাবত আমি একটু বোকা ও চাপা টাইপের ছিলাম। যেদিন 8 তারিখ এলো তার আগের রাত আমি ছটফট করে কাটিয়েছি। কয়েকদিনের চিন্তায় চোখের নিচে কালি পড়ে গিয়েছিল বলে মা বলতেন রাত জেগে বেশি পড়িস না, কিন্তু মাকে বলতে পারিনি কিছুই। এরপর বটতলা গেলাম। সে সোহেল সাহেব মিয়া আগেই টেম্পো ভাড়া করে সেই জায়গায় আমার জন্য অপেক্ষা করছিল। আমি যাওয়ার পর বলল, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারা গাড়ি ছেড়ে দিল। কোথায় যাচ্ছি কিছুই জানি না। তারপর দোকানের সাইনবোর্ড দেখে বুঝলাম যে এলাকাটি দাউদকান্দি। ওখানকার আরো 7-8টা ছেলে তার সঙ্গে যোগ হলো। কেন যেন আমার খুব ভয় করছিল। তারপর একটা বাড়িতে আমাকে নিয়ে আসে এবং একটা খাতায় সই করতে বলে। কেন সই করছি, কি সই করছি তা কিছুই জানি না। প্রায় আধা ঘন্টা যাওয়ার পর সে আর সব কয়েকটা ছেলে এসে আমাকে অভিনন্দন জানাচ্ছে। আমি কিছুই বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে রইলাম। এরপর বলল, চলো। আমি উঠলাম এবং কিছুক্ষণ পরেই একটা ছেলে আমাকে ভাবি বলে ডাকতে লাগলো। আমি তো আঁতকে উঠলাম, জোরে ধমক লাগালাম,
বললাম, এসব কি বলছেন? আর তার দিকে তাকিয়ে নেগেটিভ চাইলাম। সে পর্দার ফরিদির মতো বিকট শব্দে হেসে উঠল। আমার অন্তর আত্মা শুকিয়ে গেল তখন। সে বলল, তুমি এখন থেকে আমার বিয়ে করা আদরের বউ। নেগেটিভ নিয়ে কি হবে? এরপর যেন আমি বধির হয়ে গিয়েছিলাম। এরপর তারাই বলল, যেই কাগজে আমি সই করেছিলাম সেটা ছিল কাবিননামা। আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, কথাও বলতে পারছিলাম না। কিভাবে যে বাসায় আসি তার কিছুই মনে নেই। কয়েকদিন নাকি এবনর্মালের মতো ছিলাম। এর কিছুদিন পরে কোর্ট থেকে চিঠি আসে। আমার ও তার পরিবারের সবাই ঘটনাটা জানল এবং গ্রামের সবাই ঘটনায় হতবাক হয়ে গেল। কেউ ভাবতেই পারেনি আমি এ কাজ করতে পারবো। এরপর তার বাবা, মা, চাচা এসে আমাকে তাদের বাড়িতে নেয়ার জন্য অস্থির হয়ে গেল। কারণ তার বিদেশ যাওয়ার সময় ছিল এর কিছুদিন পরেই। যাক, একটা লাল শাড়ি ও কিছু কসমেটিক্স দিয়ে আমাকে তাদের বাড়ি নিয়ে গেল। যাওয়ার সময় পৃথিবীর সবচেয়ে বেশি কেঁদেছিলেন আমার বড় ভাই। বাবা মা আর আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা the111111@gmail.com। তারপর দিন চলে আসি আমাদের বাড়িতে, সঙ্গে পরা সেই লাল শাড়িটা। এরপর কিছুদিন যাওয়ার পর বুঝতে পারলাম তারা সবাই এই চালের সঙ্গে জড়িত। আমার বাবার সম্পত্তির লোভে আমার কাছে পড়ার নাম করে ফাঁদে ফেলে বিয়ে করেছে। অথচ আজও গ্রামের সবাই জানে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। এরপর আমি এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসি এবং ডিভোর্স দিই। তারপর থেকে বাবা, মা, ভাই, ভাবি সবাই আমাকে একটা কীট মনে করে। আমি যেন সবার বোঝা। আমি ঘৃণা করি তাদের, যারা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তারপর থেকে আমি কাউকে ভালোবাসতে পারিনি। অনেক ছেলে আমাকে ভালোবেসে কাছে পেতে চেয়েছে, কিন্তু আমি জানি যখন শুনবে আমার একটা বিয়ে হয়েছে তখন আর কেউ ফিরে চাইবে না। অশুভ মে মাস, যে মাসে আমার জীবন কলঙ্কে ছেয়ে গেছে। এই সেই মাস যে মাসে লাল শাড়ি পরে তার বাড়িতে যেতে হয়েছে। এই সেই প্রতারণার মাস। পাঠক, আমার কি অপরাধ ছিল বলতে পারবেন? জানি পারবেন না, আমি নিজেও পারি না। আমি একটা দিনও এই স্মৃতি ভুলতে পারি না। আজ আমি বিএসসি পরীক্ষা দিয়েছি। এর মধ্যে আমাকে অনেক কাঠ পোড়াতে হয়েছে। আমি সব অতীত ভুলতে চাই। জানি সবাই খারাপ না, তবুও পারি না কারো বন্ধনে আবদ্ধ হতে। আমি গ্রামে যেতে পারি না শুধু তার কারণে। গেলেই তার কুৎসিত চেহারাটা আমাকে দেখতে হবে। আমি আজ বঞ্চিত ভাইয়ের স্নেহ, মায়ের ও বাবার ভালোবাসা থেকে। আমি বঞ্চিত আমার চারপাশের পরিবেশ থেকে। হে মে মাস, তুমি কেন আমার জীবন থেকে সমস্ত ভালোবাসা কেড়ে নিলে? আমি কি করেছিলাম? ভাবি আমাকে সর্বদাই তার কথা বলে খোঁটা দেয়, ভাইয়াও বলেন। শুধু নীরব শ্রোতা আমি। কেন মে মাস, তুমি কেন আমার জন্য শাড়ি নিয়ে এলে? কষ্টের মে মাস, আমাকে একটু শান্তি দাও। ত্রিরা, ঢাকা থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।